গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে দুপক্ষই ইতিবাচক সাড়া দিয়েছে। মার্কিন শান্তি প্রস্তাব এবং পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি, এবং ইসরায়েলে কি শর্ত মেনে শান্তির পথে যাবে? ধন্যবাদ। প্রথমত আমরা বলি যে ডোনাল্ড ট্রাম্পের এই যে 20 দফা শান্তি পরিকল্পনা, এটাকে হামাস যেভাবে মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এটাকে আমরা বলতে পারি যে একটা ব্রিলিয়ান্ট মুভ। কারণ হলো যে আলোচনার দরজাটা তারা খোলার চেষ্টা করেছে। যদিও আমরা জানি যে এই যে 20 পয়েন্টস পিস ডিল, এইটা আসলে আন্তর্জাতিক যত বিশ্লেষক আছেন তারা বিশ্বাস করে এই 20টি ধারা বিশ্লেষণ করে দেখিয়েছেন এটাকে আসলে শান্তি পরিকল্পনা বলা যায়। আপনারা জানেন যে বিশ্বের যে কোনো শান্তি পরিকল্পনার মধ্যে বিবদমান পক্ষগুলোর মধ্যে উইন উইন সিচুয়েশন থাকতে হয়, কিন্তু এই পিস ডিলের মধ্যে কোনো রকম উইন উইন সিচুয়েশন নেই। এই জন্য অনেকেই মনে করছেন এটা হলো অ্যাবডাক্টেড অ্যাবডিকেশন অফ ডকুমেন্টস। অর্থাৎ আপনারা দেখবেন 19 শতকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পামারস্ট তখন এক ধরনের কূটনীতির প্রচলন করেন, যেটা নাম হয় গানবোট ডিপ্লোমেসি। অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে শান্তি পরিকল্পনা আসতে বাধ্য করা, যেটার একটা চরম প্রয়োগ আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের সময়ে 20 শতকে। এখানেও কিন্তু দেখেন 20 দফা এই শান্তি পরিকল্পনা দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে রবিবারের মধ্যে যদি এটা মেনে না নেওয়া হয় তাহলে হামাস নরক দেখতে পাবে। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের ডিকটেটেড পিস। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ডোনাল্ড ট্রাম্প এর ক্ষমতা, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ এবং 2023-এর 7ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি ভাবে 3বার সিজ ফায়ার দেখেছি। প্রতিটি সিজ ফায়ারের সময় কিন্তু আমরা আশা করেছিলাম যে এটা একটা পার্মানেন্ট সিজ ফায়ার হবে, কিন্তু আমরা দেখেছি আসল কৌশল হচ্ছে যে কোনো ভাবে হামাসকে অস্ত্র সংবরণ করে তাদের জিম্মিগুলোকে মুক্ত করে নিয়ে আসে। এখন হামাসের হাতে 48 জন জিম্মি, ইসরায়েলি জিম্মি আছে, যার মধ্যে মনে করা হচ্ছে হয়তো 20 জন বেঁচে আছে। এমন যদি হয় যে এই পিস ডিলের মাধ্যমে বাকি 20 জনকে বের করে আনার জন্য একটা কৌশল করা হচ্ছে, তাহলে তো আমার মনে হয় যে এই মানে বন্দি বিনিময় হওয়ার পরে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। সুতরাং একটি আমার বিষয়ে কাছে জানতে চাই যে গাজা উপত্যকা দখল করে রিসোর্ট নির্মাণের আগের পরিকল্পনার সাথে ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবের তেমন মিল নেই। বোর্ড অফ পিসের মাধ্যমে গাজা পরিচালনা এবং ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের কথা বলেছেন ট্রাম্প। এই অবস্থায় পরিবর্তনের কারণ কি হতে পারে? না, আপনি যেমনটা বলেছেন যে কোনো মিল নেই, আসলে কিন্তু ওই মানে ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনাটাই ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ এখানে আপনি দেখেন একটা মানে এই গাজাতে যে সমস্যাটা চলছে তার মূল সমস্যা সমাধানের জায়গাটা হলো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, তাদের নিজস্ব স্টেট এবং নিজস্ব জনগণের দ্বারা পরিচালিত সরকার প্রতিষ্ঠা করা, যেটা বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 14টি রাষ্ট্র মেনে নিয়েছে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এটা মেনে নেয় নাই। সুতরাং এই গাজা সমস্যা অর্থাৎ ফিলিস্তিন সমস্যার সত্যিকার মোকাবেলা করতে হলে নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই যে 14টা নিরাপত্তা পরিষদ সদস্য মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেটা মেনে নিলে সমস্যার সমাধান হয়ে যায়, দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, আলটিমেটলি কিন্তু এখানে একটা পিস আসে। কিন্তু তারা কিন্তু সেদিকে যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বলেছেন যে এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, এইখানে আপনার কনসলিডেশন হবে, এইখানে রিবিল্ড হবে। এগুলো কিন্তু তার সেই পূর্ব পরিকল্পনারই একটা নতুন ভাবে প্রয়োগ হয়েছে। সুতরাং এটা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের আগের পরিকল্পনারই একটা অন্যরকম ভাবে একটা উপস্থাপিত নতুন কৌশল। সবচেয়ে বড় যে জিনিসটা, যে এখানে তো আসলে ফিলিস্তিনিদের হাতে ক্ষমতাটা যাচ্ছে না, এইখানে সিজফায়ারের পরে আন্তর্জাতিক একটা বডির কাছে যাচ্ছে, যেখানে আবার মনে করা হচ্ছে যে টনি ব্লেয়ারের হাতে দায়িত্বটা দেওয়া হবে, যার প্রতি আরবীয় কোনো রাষ্ট্রেরই মানে আস্থা নেই। এখন আমি যে কথাটা শুরুতেই বলেছি, যে কোনো একটা পিস ডিল, এটা যদি উইন উইন সিচুয়েশন না হয় তাহলে সেটা হয়েছে একটা ডিক্টেটেড পিস, এবং কোনো ডিক্টেটেড পিসই কিন্তু ইভার লাস্টিং হয় না। এখানে এই চুক্তির মাধ্যমে যেটা করা হয়েছে, ফিলিস্তিনিদের এখানে মাইনাস করে ফেলা হয়েছে, এইখানে ফিলিস্তিনিদের কোনো সে নাই। এইভাবে যদি আন্তর্জাতিক বডির মাধ্যমে সেখানে একটা নিয়ন্ত্রণ নিয়ে না হয়, তাহলে কিন্তু এখানে ফিলিস্তিনিরা শুধুমাত্র একটা লেবার ফোর্সে পরিণত হবে। তাদের নিজস্বতা থাকবে না, তাদের নাগরিক অধিকার থাকবে না, তাদের সরকার থাকবে না, তাদের স্টেটশিপ থাকবে না।
এখানে একটা আন্তর্জাতিক একটা বাণিজ্য কেন্দ্রের মতো এটা পরিণত হবে, যেটার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের হাতে এবং তাদের ইউরোপিয়ান যে মানে যারা আছে তাদের কাছে। কাজে এটাকে বলা যাবে না যে এটা নতুন একটা চুক্তি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা, যে এখান থেকে ইভ্যাকুয়েট করে দাও, এইখানে আমরা আমাদের মতো করে একটা ইন্টারন্যাশনাল ইকোনমিক হাব তৈরি করব, সেই পরিকল্পনাটাই আসলে ভিন্নভাবে এটা উপস্থাপন করা হচ্ছে, যেটা আন্তর্জাতিক মহলে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই জন্য এটা হলো এ ডকুমেন্ট অফ অ্যাবডাকশন, নট এ পিস ডিল। যার মামুন, আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি যে গাজার জন্য ত্রাণ নিয়ে আসা সুমুদ ফ্লোটিলার জাহাজ এবং অধিকার কর্মীদের আটক করায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়া কতটা আসলে দীর্ঘমেয়াদী হতে পারে? দেখুন, আমি আমার আগের বিভিন্ন টকশো বক্তব্যে বলেছি যে এটার একটা সুদূর প্রসারী প্রভাব এটা যে আন্তর্জাতিক জনমত তৈরি হচ্ছে। এখন দেখেন, বর্তমানে পুরো পৃথিবী ডিজিটালাইজেশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এখন যদি এই প্রোগ্রামটা এইভাবে পুরো পৃথিবীতে জেনারেল পিপলের মধ্যে এক ধরনের মানে কি বলবো যে প্রবল অভিঘাত সৃষ্টি করতে পারে, তাহলে প্রত্যেকটা দেশের জনগণ যদি তার দেশের সরকারকে বাধ্য করতে পারে যে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য, তাহলেই এই ফ্লোটিলার যে ক্যাম্পেইনটা এটা সাকসেসফুল হবে। কারণ যে পর্যন্ত বিশ্বের সরকারগুলো একত্রিত না হবে ফিলিস্তিনের এই বিষয়টা নিয়ে, সেই পর্যন্ত কিন্তু এই জনগণের আন্দোলন দিয়ে কোনো কাজ হবে না। আমি মনে করি যে এই আন্দোলনটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। এই গ্লোবালাইজড এই সোসাইটিতে যদি আমরা ম্যাস মিডিয়া এবং অন্য মিডিয়াগুলোকে ব্যবহার করে আন্তর্জাতিক একটা জনমত তৈরি করে প্রত্যেকটা রাষ্ট্রের সরকারকে বাধ্য করতে পারি যে ফিলিস্তিনিদের বৈধ অধিকারের জন্য একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, এবং সেইটা যদি প্রত্যেকটা দেশের জনগণ তার তার দেশের সরকারকে বাধ্য করতে পারে, তাহলেই তখন এটা সম্ভব হবে। না হলে এটা জাস্ট একটা হিউম্যানিটেরিয়ান একটা ইনিশিয়েটিভ হিসেবে থেকে যাবে, বাস্তবে কোনো কাজ হবে না। কারণ আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকালই বলেছেন যে হামাস যেহেতু এই পিস ডিল অ্যাকসেপ্ট করেছে, কাজেই ইসরায়েলকে বোম্বিং বন্ধ করার জন্য, কিন্তু ইসরায়েল কিন্তু আজকেও বোম্বিং বন্ধ করে নাই। আমাদের রিপোর্টে আপনাদের রিপোর্টে দেখা গিয়েছে যে তাদের বোম্বিং অব্যাহত আছে এবং কালকেও প্রায় 7 জন মারা গিয়েছে। সুতরাং এগুলো হচ্ছে যে জিনিসটা হলো যে একেও বলে দেওয়া যে তোমার কাজ তুমি চালিয়ে যাও, আর উপর দিক দিয়ে আমার কাজটা আমি চালিয়ে যাই, যেটা বর্তমান গ্লোবাল গভর্নেন্সের অ্যাংলো আমেরিকানদের পলিসি। সুতরাং এই যে আমি সবশেষ একটি বিষয় জানতে চাই, মুসলিম দেশগুলোর নীরবতা, এ নিয়ে আপনি কি বলবেন? মুসলিম দেশগুলোর এখন সবচেয়ে বড় যে সমস্যা, নেতৃত্বের সংকট চলছে। সাদ্দাম হোসেন যেরকম একজন নেতৃত্ব হয়ে আসার সম্ভাবনা ছিল এবং ইরানের যেভাবে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা ছিল, এই সাম্প্রতিক ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের কারণে ইরানেরও শক্তি ক্ষয় হয়েছে। আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মুসলিম বিশ্বের যে খিলাফতটা ধ্বংস হয়ে গেল, তারপরে আজ পর্যন্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে নাই। এবং যে পর্যন্ত না মুসলিম বিশ্ব সামরিকভাবে এই ন্যাটোর মতো করে একটা সংগঠন তৈরি করতে পারবে, ইকোনমিক এবং মিলিটারি এই দুইটা ক্ষেত্রে যখন পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে মুসলিম বিশ্ব এই স্ক্যাটার্ডলি শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে যাবে। কারণ হলো তাদের এককভাবে কারো অত শক্তি নাই এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকে মোকাবেলা করার জন্য। এই যে শক্তিহীনতা, অনৈক্য, এইটা এবং এই যে লিডারশিপের অভাব, এটার কারণেই তারা আসলে নীরবতা পালন করছে। কারণ হলো যে কেউ তো আসলে টিকবে না বিচ্ছিন্নভাবে কাজ করলে। এখন মুসলিম বিশ্বের দরকার একটা শক্তিশালী নেতৃত্ব, যে নেতৃত্ব মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারবে এবং সেই ঐক্যবদ্ধ সামরিক এবং অর্থনৈতিক শক্তি চ্যালেঞ্জ দাঁড় করাতে পারলেই তখন উইন উইন একটা সিচুয়েশনের মতো হবে যে কোনো পিস ডিলের ক্ষেত্রে। আমরা সেই নেতৃত্বের অপেক্ষায় আছি। আর জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।